ডিয়ার স্টুডেন্টস, আগের দিন গাউসের উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম। গাউসের উপপাদ্য সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম এবং আমি প্রচণ্ড খুশি যে তোমাদের যে টাস্কগুলো দিয়েছিলাম সেই টাস্কগুলো তোমরা করেছো। বুঝতে পারছি যে তোমরা পড়াশোনা করছো বা করার চেষ্টা করছো, আর এভাবেই মাঝে মধ্যে আমি তোমাদের টাস্ক দেব। সেই টাস্ক তোমাদের কমপ্লিট করতে হবে, তোমরা কমপ্লিট করে নিয়ে পোস্ট করবে। তো আজকের বিষয়, আজকে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটির 5th ক্লাস। তো আজকে আমি গাউসের উপপাদ্যের একটু আগে কয়েকটা টপিক আলোচনা করব। তার মধ্যে প্রথমে যেটা আসবে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে আলোচনা করেছিলাম, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, তারপর তড়িৎ দ্বিমেরুর দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। দুটো অবস্থানে করে দেখিয়েছিলাম। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ, সেই অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। আর একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করেছিলাম। এবং কি রেজাল্ট পেয়েছিলাম আমরা, চলো রেজাল্টটা একবার দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, আগের দিন গাউসের উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম। গাউসের উপপাদ্য সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম এবং আমি প্রচণ্ড খুশি যে তোমাদের যে টাস্কগুলো দিয়েছিলাম সেই টাস্কগুলো তোমরা করেছো। বুঝতে পারছি যে তোমরা পড়াশোনা করছো বা করার চেষ্টা করছো, আর এভাবেই মাঝে মধ্যে আমি তোমাদের টাস্ক দেব। সেই টাস্ক তোমাদের কমপ্লিট করতে হবে, তোমরা কমপ্লিট করে নিয়ে পোস্ট করবে। তো আজকের বিষয়, আজকে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটির 5th ক্লাস। তো আজকে আমি গাউসের উপপাদ্যের একটু আগে কয়েকটা টপিক আলোচনা করব। তার মধ্যে প্রথমে যেটা আসবে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে আলোচনা করেছিলাম, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, তারপর তড়িৎ দ্বিমেরুর দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। দুটো অবস্থানে করে দেখিয়েছিলাম। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ, সেই অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। আর একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করেছিলাম। এবং কি রেজাল্ট পেয়েছিলাম আমরা, চলো রেজাল্টটা একবার দেখে নিই। তড়িৎ দ্বিমেরু এর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা পেয়েছিলাম E = 1/4 পাই এপসিলন × 2p/r³, যেখানে অবশ্যই r ভেরি ভেরি গ্রেটার দ্যান l। আবার তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন একটা বিন্দু যার দূরত্ব এটার যেমন মধ্যবিন্দু থেকে এটা দূরত্ব ধরেছিলাম r, ঠিক তেমনই এর মধ্যবিন্দু থেকে এটারও দূরত্ব আমরা ধরব r, সেম ডিস্ট্যান্স এর মধ্যবিন্দু থেকে, কিন্তু এটা হচ্ছে অক্ষের উপর আর এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা পেয়েছিলাম E' = 1/4 পাই এপসিলন × p/r³।
সিমিলারলি এক্ষেত্রেও আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল। তাহলে এই দুই ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাচ্ছি, একটু ভালোভাবে তাকাও, দেখবে যে একই দূরত্বটা কিন্তু একই, এই ক্ষেত্রেও যা আর এই ক্ষেত্রেও আর, কিন্তু এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের যা মান পাচ্ছি সেটা এটার দ্বিগুণ। তাহলে এখানটায় আমরা পাচ্ছি, দেখো এখানে 2p/r³ আছে, এখানে p/r³ আছে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা E = 2E', একই দূরত্বে প্রাবল্য দ্বিগুণ। কখনো কখনো এই প্রশ্নটাও তোমাদের দিতে পারে, বলতে পারে যে দেখাও যে কোনো একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে অক্ষের উপর কোনো একটি দূরত্বে তড়িৎ ক্ষেত্রে যা প্রাবল্য থাকে সেটা ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর একই দূরত্বে যে প্রাবল্য তার দ্বিগুণ। এটা আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নেক্সট নতুন যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হলো একটি তড়িৎ দ্বিমেরুকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব। এর ফলে তার উপর কী প্রভাব পড়ছে, চলো আমরা খাতা কলমে ছবি এঁকে দেখার চেষ্টা করি। মনে করো এই ডিরেকশনে তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের এখানে বলিনি, এই অভিমুখে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তার মানেই হচ্ছে তোমাকে ভাবতে হবে যে এদিকটা হচ্ছে প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস। খুব সিম্পলি ভাবো, যদিও এটা ভাবতে হবে বিভব দিয়ে, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, আর এটা হচ্ছে উচ্চ বিভব। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে। তার জন্য এটাকে যে প্লাস এবং এটা যে মাইনাস হতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই, দুটোই প্লাস থাকতে পারে, বাট এখানে ধনাত্মক আধানের পরিমাণটা বেশি, এখানে কম থাকতে পারে। তাহলেও কিন্তু এটা হবে উচ্চ বিভব, এটা হবে নিম্ন বিভব। আমরা চলতি কথায় ধরে নিচ্ছি যে এদিকে পজিটিভ চার্জ আছে, এদিকে নেগেটিভ চার্জ আছে, ফলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এবং তড়িৎ ক্ষেত্র অভিমুখ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। একটা তড়িৎ দ্বিমেরু, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দেখো এই আধানটা ই তড়িৎ ক্ষেত্রে স্থাপিত, তাহলে এর উপর একটি বল কাজ করবে, সেটা হবে কিউ ইন্টু ই। আগেই তোমরা জেনেছো প্রাবল্য ইন্টু আধান। সিমিলারলি এই আধানটার উপরেও কিন্তু একটা বল প্রযুক্ত হবে, সেম বল কিউ ইন্টু ই। এখন প্রশ্ন হচ্ছে এই বল দুটো যে কাজ করবে এই দুটো আধানের উপর, তাদের অভিমুখটা কোন দিকে হবে? দেখো যেহেতু এটা হচ্ছে পজিটিভ, এ খুব স্বাভাবিকভাবেই নেগেটিভের দিকে আকৃষ্ট হবে। তার মানে এর উপর যে বলটা প্রযুক্ত হবে সেটা নেগেটিভ এর দিকে, তার মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। তার মানে এই ডিরেকশনে কাজ করবে কিউ ই পরিমাণ বল, আর এই ডিরেকশনে কাজ করবে এই ঋণাত্মক আধানের উপর সেম বল কিউ ই। কারণ এই নেগেটিভ চার্জ এই যেতে চাই পজিটিভ ডিরেকশনের দিকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা বইয়ে দেখবে এই কিউ ই এর আগে একটা নেগেটিভ সাইন আছে, তোমরা কিন্তু নেগেটিভ সাইনটা দেবে না, কারণ ফোর্সটাকে আমরা নেগেটিভ বলে ইন্ডিকেট করছি না, আমরা ফোর্সের ডিরেকশনটা এই দিকে অলরেডি দিয়ে দিয়েছি। আমি যদি এখানে আবার নেগেটিভ দিই, নেগেটিভ কিউই মাইনাস কিউই, এই পরিমাণ ফোর্স এদিকে কাজ করছে, তার মানেই তো দাঁড়াচ্ছে যে এদিকে প্লাস কিউই কাজ করছে। তাহলে দুটো বল তাহলে তো একই দিকে হয়ে গেল, দুটো ফোর্স তো একই দিকে হয়ে গেল, তাই বলছি এটা দেবে না। এবার দেখো এই তড়িৎ দ্বিমেরুর উপর দুটো বল কাজ করছে, কিউই কিউই, এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, এটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে। বল দুটো সমান ও সমান্তরাল, অর্থাৎ বিপরীত অভিমুখী। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বল কিউই প্লাস মাইনাস কিউই,
মাইনাস দিলাম ভেক্টর সাইন অনুযায়ী, কারণ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা যে ডিরেকশনে আছে এটা তার অপোজিট ডিরেকশনে আছে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা প্লাস একটা মাইনাস আমরা ধরবো, আলটিমেটলি 0। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। কিন্তু একটা জিনিস তোমরা জানো, যখন কোনো বস্তুর উপরে দুটো সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল একযোগে কাজ করে তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। তোমরা ক্লাস 11-এ পড়েছো এটা। এবং এই দ্বন্দ্বের একটি ভ্রামক থাকে বা টর্ক থাকে। তাহলে নিশ্চয়ই এখানে তড়িৎ দ্বিমেরুর উপর যেহেতু দুটো সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল প্রযুক্ত হয়েছে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপর একটি দ্বন্দ্ব কাজ করছে। এই দ্বন্দ্বের দরুন একটি ভ্রামক কাজ করবে বা টর্ক কাজ করবে। তাহলে সেই টর্কের পরিমাণটা কত, চলো সেটা নির্ণয় করি। যখন কোনো বস্তুর উপরে দুটো সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল একযোগে কাজ করে তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। তোমরা ক্লাস 11-এ পড়েছো এটা। এবং এই দ্বন্দ্বের একটি ভ্রামক থাকে বা টর্ক থাকে। তাহলে নিশ্চয়ই এখানে তড়িৎ দ্বিমেরুর উপর যেহেতু দুটো সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল প্রযুক্ত হয়েছে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপর একটি দ্বন্দ্ব কাজ করছে। এই দ্বন্দ্বের দরুন একটি ভ্রামক কাজ করবে বা টর্ক কাজ করবে। তাহলে সেই টর্কের পরিমাণটা কত, চলো সেটা নির্ণয় করি। মনে করো এটা ডিস্টেন্সটা টোয়াইস এল, আমরা টোয়াইস এল ধরেই কাজ করেছিলাম। এবং এখন এই অবস্থায় এই তড়িৎ দ্বিমেরুটি বা তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ, সেটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণ করে আছে। এবার এই বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে দ্বন্দ্বের ভ্রামক সমান দ্বন্দ্বের যে কোনো একটি বল ইন্টু বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আইডিয়া করে এটাকে একটু ডটেড লাইন দিয়ে বর্ধিত করো আর এই রেখাটা টানো। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই যে রেখাটা, এটাই হচ্ছে এই দুটো বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। কত হবে এটা, তাকাও, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা একান্তর কোণ, কারণ এটা আর এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক বা ছেদক, এর একান্তর কোণ এটা থিটা। এটা হচ্ছে টোয়াইস এল, তাহলে দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ, এটা অতিভুজ, তাহলে এটা হবে টোয়াইস এল সাইন থিটা। থিটার অপোজিট সাইডটা লম্ব হয়, সাইন দিয়ে আসবে। তাহলে এখন দ্বন্দ্বের ভ্রামক টাও ইজিক্যাল টু দ্বন্দ্বের যে কোনো একটি বল কিউ ই ইন্টু বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো টাও ইজিক্যাল টু কিউ ই ইন্টু টোয়াইস এল সাইন থিটা। এটাকে একটু সাজিয়ে নিই আমরা, তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি কিউ ইন্টু টোয়াইস এল ই সাইন থিটা। তোমরা জানো যে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক হচ্ছে যে কোনো একটি আধান ইন্টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে এটা হচ্ছে স্মল পি ই সাইন থিটা। এটা হচ্ছে টাও ইজিক্যাল টু। দ্বন্দ্ব একটি ভেক্টর কোয়ান্টিটি বা টর্ক একটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটার ভেক্টর ফর্মটা হবে টাও ইজিক্যাল টু পি ক্রস ই। তো ডিয়ার স্টুডেন্টস, খুব ভালোভাবে খাতা পেন ধরে এটা তোমরা করবে। নেক্সট টপিক চলে আসি, পরাবিদ্যুৎ। পরাবিদ্যুৎ বা অন্তরক। পরাবিদ্যুৎ বা অন্তরক কাকে বলবো? যেসব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই তাদেরকে আমরা বলবো পরাবিদ্যুৎ বা অন্তরক। এই পরাবিদ্যুৎ বা অন্তরক দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। পরাবিদ্যুৎ বা অন্তরক দুই প্রকার, একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ।
প্রথমেই বলি অমেরুবর্তী পদার্থ কাকে বলবো। যেসব অন্তরক পদার্থের মধ্যে ধনাত্মক আধানের কেন্দ্র এবং ঋণাত্মক আধানের কেন্দ্র, ধনাত্মক আধানের কেন্দ্র বা ঋণাত্মক আধানের কেন্দ্র বলতে কী বোঝাচ্ছে, একটা পরমাণুর মধ্যে তার নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো আছে, তার যে কার্যকারিতার যে একটা বিন্দু, যেখানে ধরে নিতে পারি যে টোটাল চার্জটা এই বিন্দুটাতে বা বিন্দুটাকে কেন্দ্র করে কাজ করছে। যেমন একটা গোলকের সমস্ত মাসকে বা ভরকে আমরা তার কেন্দ্রে ধরে নিই, বা যে কোনো একটা এলোপাথারি শেপ বা সাইজের বা আকৃতির কোনো একটা বস্তুর যেমন ভর কেন্দ্র থাকে, যে কোনো একটা বিন্দুতে তার সমস্ত ভরটা নিহিত আছে বলে ধরে নিই। ঠিক তেমনই পরমাণুর মধ্যে প্রোটন বা ইলেকট্রনের কার্যকারিতার কেন্দ্র রয়েছে। প্রোটন, যতগুলো প্রোটন আছে সমস্ত প্রোটনের যে পজিটিভ চার্জ তাদের কার্যকারিতার কেন্দ্র আলাদা, আবার যে যতগুলো ইলেকট্রন রয়েছে তাদের কার্যকারিতার যে কেন্দ্র সেটাও কিন্তু আলাদা। একটা কেন্দ্র ইলেকট্রনগুলোর জন্য, একটা কেন্দ্র প্রোটনগুলোর জন্য। আর এই দুটো কেন্দ্র যদি এক জায়গায় উপরিপাতিত হয়, একটা বিন্দুতেই অবস্থান করে, তাহলে সেই পরমাণুতে আধানগুলির কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। কারণ আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে আধান, মানে যে কোনো একটি আধান এবং আধান দুটি বলতে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাদের মাঝখানে যে দূরত্ব না থাকে, পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, তারা পরস্পর থেকে একটা দূরত্বে অবস্থান করেই তো একটা তড়িৎ দ্বিমেরু গঠন করবে। এখন যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একটা বিন্দুতে চলে আসে, তো তাদের তো মধ্যবর্তী দূরত্ব শূন্য হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তো তাদের তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে না। ঠিক সেই সব পরমাণু যাদের মধ্যে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের কেন্দ্র একটাই বিন্দু, সেই সব পরমাণুর মধ্যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না, এবং সেই সব পদার্থগুলোকে আমরা বলছি অমেরুবর্তী পদার্থ। যদি আমরা এই অমেরুবর্তী পদার্থগুলোকে আমরা বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে ধনাত্মক আধানের কেন্দ্র আর ঋণাত্মক আধানের কেন্দ্র পরস্পর থেকে দূরে সরে যাবে। ফলে বিপরীত জাতীয় দুটো আধানের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এবং সেই পরমাণুটি একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্জন করবে। আবার মেরুবর্তী পদার্থের কথা যদি বলি, তাহলে মেরুবর্তী পদার্থের মধ্যে ধনাত্মক আধানের কেন্দ্র আর ঋণাত্মক আধানের কেন্দ্র আলাদা আলাদা থাকে, কিন্তু তা সত্ত্বেও ওই পরমাণুতে আধানগুলির কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। দেখো, আমি বললাম অমেরুবর্তী পদার্থে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের কেন্দ্র একটাই বিন্দুতে অবস্থান করে, ফলে তাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। কিন্তু মেরুবর্তী পদার্থে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের কেন্দ্র পৃথক, একটা বিন্দুতে অবস্থান করে না। তা সত্ত্বেও কিন্তু ওই সব আধানগুলোর তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেই। কারণ প্রত্যেকটা আধানের তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, তাদের অভিমুখ ভিন্ন, এবং সমস্ত আধানের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের লব্ধি শূন্য। প্রত্যেকটা আধানের তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে এবং প্রত্যেকের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ ভিন্ন ভিন্ন, এবং লব্ধি যে দ্বিমেরু ভ্রামক সেটা তখন শূন্য হয়ে যায়। যদি ওই মেরুবর্তী পদার্থটিকে আমরা বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে কি হবে? তাহলে ধনাত্মক আধানগুলো
তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে ছুটে যাবে। ছুটে যাবে বলতে পদার্থ থেকে বেরিয়ে তো আর বেরিয়ে যাবে না, পদার্থের অভ্যন্তরেই থাকবে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখে যেদিকে তড়িৎ ক্ষেত্র এগিয়ে যাচ্ছে সেই দিকটাই ঋণাত্মক আধানগুলো সরে যাবে এবং তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখটাই ধনাত্মক আধানগুলো সজ্জিত হবে। একটা ছবিতে দেখায়, মনে করো কোনো একটি পদার্থের মধ্যে এগুলো পরমাণু ভাবো বা কণা ভাবো, এইভাবে যদি সজ্জিত থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্রত্যেকটা কণা যদি এইভাবে সজ্জিত থাকে পদার্থটার মধ্যে, তাহলে এর তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে। কিন্তু মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি হয়, এইভাবে সজ্জিত থাকে, কোনোটা এই ডিরেকশন, কোনোটা এই ডিরেকশন, কোনোটা এই ডিরেকশন, কোনোটা এই ডিরেকশন, এই রকমভাবে থাকার ফলে কি হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এর যা অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে, এর অভিমুখ এই দিকটায়, এর অভিমুখ এই দিকে, এর এই দিকটায়, এর এই দিকটায়, এর এর এই দিকটায়, তাহলে বিভিন্ন দিকে হয়ে যাওয়ার দরুন লব্ধি যখন আমি তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি 0। এখন আমি যদি এটাকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, এইদিকে তড়িৎ ক্ষেত্র ই, তাহলে কি হবে, তাহলে সজ্জাটা হবে ঠিক এই রকম, তড়িৎ ক্ষেত্রটা হবে এই দিকটায়, এগুলো হচ্ছে ই এই দিকটায়, তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখ হচ্ছে এই দিকটাই, তাহলে এই ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে এই দিকটায় সজ্জিত হবে, আর ঋণাত্মক আধানগুলো সব এই দিকটায় চলে আসবে। এবার একটা জিনিস দেখো, এই মধ্যবর্তী অঞ্চলগুলোতে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস পড়ে গিয়েছে, তাহলে এই মধ্যবর্তী অঞ্চলগুলোর যে আধান সেগুলো পরস্পরকে প্রশমিত করে দেবে, কিন্তু এই প্রান্তটা ধনাত্মক হবে আর এই প্রান্তটা ঋণাত্মক হবে, তাহলে এই দুই প্রান্তের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, দুই প্রান্তের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। ডিয়ার স্টুডেন্টস, ছবিটা ভুল হয়েছে, আমি তোমাদের নতুন করে আমি ছবিটা তোমাদের বলছি। তড়িৎ ক্ষেত্রের দিকে যাবে ধনাত্মক আধান, আমি ভুল করেছি, তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো বুঝতে পেরেছো, সরি। আমি এই তিনটে করে নিচ্ছি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তার মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এদিকে প্লাসগুলো যাবে সব, আর এদিকটাই নেগেটিভ। মধ্যবর্তী অঞ্চলের বিপরীত আধানগুলো পরস্পরকে প্রশমিত করবে এবং এই প্রান্ত হবে ধনাত্মক তড়িৎগ্রস্ত, এই প্রান্তটা হবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এখন দেখো, এই পদার্থটার দুই প্রান্তে দুই বিপরীত জাতীয় আধান আছে, এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, তাহলে পদার্থটির অভ্যন্তরে এই অভিমুখে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং এই তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেটা হচ্ছে বহিস্থ যে মূল তড়িৎ ক্ষেত্র তার বিপরীত অভিমুখে। যদি এই পদার্থটি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যদি এই পদার্থটি পরিবাহী হয় তাহলে এর মধ্যে যথেষ্ট পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ এই প্রান্তে সজ্জিত হবে, তাহলে যতটা নেগেটিভ চার্জ এই প্রান্তে সজ্জিত হবে ঠিক ততটাই পজিটিভ চার্জ এই প্রান্তে সজ্জিত হবে, যত বেশি নেগেটিভ সজ্জিত হবে তত বেশি পজিটিভ সজ্জিত হবে এদিকটাই। এর ফলে এর অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে। এটা একসময় বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর সাথে সমান হয়ে যাবে। এই অভ্যন্তরের তড়িৎ ক্ষেত্রটা ধরলাম ই পি, পোলারাইজেশন, পিতে পোলারাইজেশন মানে মেরুবর্তিতা,
তাহলে ই আর ইপি একসময় সমান হয়ে যাবে। এর ফলে পরিবাহীর অভ্যন্তরে আর কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, অর্থাৎ পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র হবে শূন্য। মাঝে মধ্যেই এই প্রশ্নটা দেখতে পাওয়া যায় যে কোনো একটি পরিবাহীকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে সেই পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র থাকবে কি, ব্যাখ্যা করো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? আমরা কোনো পরিবাহীকে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তাহলে সেই পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। এর কারণ হচ্ছে যে পরিবাহীটিকে যখন বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব তখন ওর অভ্যন্তরের যে আধানগুলো, সে আধানগুলো তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হবে, তড়িৎ ক্ষেত্র অভিমুখে ধনাত্মক আধান এবং বিপরীত দিকে ঋণাত্মক আধান সজ্জিত হবে। এক কথায় এত বেশি ভেঙে না যদি বলো তাহলে বলবে পরিবাহীটিকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ওই পরিবাহীর অভ্যন্তরে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীত অভিমুখে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন এর আধিক্য থাকায় এই অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের সমান হয়ে যাবে এবং এর ফলে পরিবাহীর অভ্যন্তরে লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। কিন্তু এটা যদি পরিবাহী না হয়ে অন্তরক হয়, যদি কোনো একটা অন্তরক পদার্থকে আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তাহলে তার অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র থাকবে না থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। কারণ যখন একটা অন্তরক পদার্থ আমি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব তো অন্তরকের তো মুক্ত ইলেকট্রনের সংখ্যা সেরকম নেই, ফলে খুব কম সংখ্যক মুক্ত ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে সজ্জিত হবে। এর ফলে খুব কম সংখ্যক ধনাত্মক আধান তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হবে। ফলে ওই অন্তরক পদার্থের অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে সেটার প্রাবল্য খুব কম এবং সেটা কখনোই তোমার বহিস্থ তড়িৎ ক্ষেত্রের সমান হবে না। এর ফলে ওই পরিবাহীর অভ্যন্তরে প্লাস মাইনাস করে একটা লব্ধি তড়িৎ ক্ষেত্র থেকেই যাবে, যার অভিমুখ হবে মূল বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে কোন একটি অন্তরক পদার্থকে, সে মেরুবর্তী হোক বা অমেরুবর্তী হোক না কেন, তাকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করে তার অভ্যন্তরের ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানগুলোকে সজ্জিত যে করলাম এবং এই সজ্জিত করার ফলে সেই আধানগুলো যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্জন করলো বা লাভ করলো, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তড়িৎ মেরুবর্তিতা। তড়িৎ মেরুবর্তিতা অর্থাৎ যেসব পদার্থের মধ্যে আধানগুলির তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল না, বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে সেই আধানগুলির আমি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাইয়ে দিলাম। এই পদ্ধতিটাই হচ্ছে তড়িৎ মেরুবর্তিতা। তো ডিয়ার স্টুডেন্টস, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আবার আমরা গাউসে ফিরে যাব। আমরা গাউসের উপপাদ্য করেছি, তার প্রমাণ করেছি এবং সেটার প্রয়োগ করব, অর্থাৎ গাউসের উপপাদ্য কাজে লাগিয়ে বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কী করে নির্ণয় করা যায় সেটা আমরা করব। কিন্তু এই টপিক থেকে ওই টপিকটা একটু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে বলে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা এই ক্লাসটা করে নাও, খুব তাড়াতাড়ি আমি ওই ক্লাসটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ওকে, ভালো থেকো।